দুই পা এইরকমভাবে বেঁধে দেওয়া আছে। বেঁধে দিয়ে ওই আস্তে আস্তে করে এরকম এরকম করে হামাগুড়ি দিয়ে নিচে নামে আসছে। হাত তার এইরকম চিকন হয়ে গেছে, মাজা এইরকম মোটা। 100 গজ সামনে থেকে সে ব্যারি দেখতে পায়। দেখার পর তখন সে এরকম উপরে করে এরকমভাবে নিঃশ্বাস নেয়। আপনাদের সামনে আবার উপস্থিত হলাম আমি, মোহাম্মদ আবু রায়হান। ঘটনাটা ছিল 97 অথবা 98। ঠিক সেই সময় প্রত্যেকের বাড়ি বাড়ি টিভি ছিল না, আর সেই সময় মানুষ ছিল একটু শৌখিন, সবাই পছন্দ করতো ছবি দেখা। তো একজনের বাড়িতে যদি টিভি থাকে তাহলে দেখা যায় যে বাড়ি ভরে সব লোকজন শুক্রবারের দিন হলেই ছবি দেখতো। তো এই যে 90 দশকের যে ঘটনাগুলো কার কার মনে আছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। তো এই 97-98 সালে যখন ভিসিবি নামে, তো শুক্রবার সবাই ছুটি থাকতো, বাড়িতে থাকতো, তো পাড়ার লোকজন মিলে সবাই মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করে প্রত্যেকটা শুক্রবার 10 টাকা, 12 টাকা, 15 টাকা, মানে যে যেভাবে পারে এইভাবে করে দিয়ে চান্দা তুলে ভিসিবি আর টিভি নিয়ে আসে তারা ভাড়া করে দেখতে। এরকম ভাবে তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ করে দেখে এবং ভিসিবি টিভি ভাড়া করে নিয়ে আসে। তো এই ভিসিবি ভাড়া করে নিয়ে আসতো সোহেল ভাই। এই সোহেল ভাই প্রতি সপ্তাহে তাদেরকে ভিসিবি নিয়ে দিত, সেই নিজে হাতে সম্পূর্ণ মানে পরিচালনা করত। তো একদিন হঠাৎ করে এই ভাদ্র মাস, তাল পাকা গরম, খোলা বিছানা, একদম ঢালা বিছানা বারান্দাতে বিছায় দিছে, আর সন্ধ্যার থেকে সেদিন ভিসিবি চালু করে। প্রায় 7-8টা ক্যাসেট ভাড়া করা হয়। তখন সালমান শাহ ছবি বেশি দেখতো মানুষ, সালমান শাহ, জসিম। তো 7-8টা ছবি ভাড়া করে নিয়ে, ক্যাসেট ভাড়া করে নিয়ে আসে তারা। সন্ধ্যার থেকে শুরু করে, দেখতে 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 রাত 12টা, 12:30 বেজে যায়। তখন বলতেছে যে আজকে রাতে এই পর্যন্তই থাক, রাত অনেক গভীর হয়ে গেছে, আবার বাদ বাকিগুলো কালকে দেখা হবে, আমরা কালকে দেখবো। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই ছবিটা দেখে শেষ করা হোক। তো ছবিটা দেখতে দেখতে আনুমানিক তখন রাত 1টা বেজে গেছে। সম্পূর্ণ ভিসিবি, ক্যাসেট, টিভি একজনের বাড়িতে রাখে। সোহেল ভাই নিজ দায়িত্বে সম্পূর্ণ কিছু তোলার পরে রাখে, চলে আসে। আর ওই বাড়িওয়ালাকে বলে যে এই জিনিসগুলো যেন ঘাঁটাঘাঁটি না করে, আমি কালকে সন্ধ্যায় আসে আবার আমি এরকমভাবে চালু করে দিয়ে চলে যাবো। তো এই কথা বলার পর সে রাত বাজে 1টা তখন চলে আসে। গ্রামটা ছিল 2 ভাগে ভাগ করা, ওই গ্রাম আর এই গ্রাম। সোহেল ভাইয়ের বাড়িটা হচ্ছে পারে সামনের গ্রামে, মানে ওর বাড়ির উপর দিয়ে পিছনের গ্রামে যাওয়া লাগে। সে পিছনের গ্রাম থেকে তখন চলে আসতেছে। আসার মাঝে, অর্থাৎ যে রাস্তা দিয়ে আসা হয়, তার পাশে ছিল নদীর ধার, আর একটা ছিল তাল গাছ, বিশাল বড় একটা তাল গাছ। নদীর ধারের এই তাল গাছটা খুবই একটা ভয়ানক ছিল। তাল গাছ এতটা ভয়ানক যে রাতের বেলা কেউ যায় না, আর এই তাল গাছে অনেক ঘটনা ঘটে গেছে, সেও জানতো। তো যাই হোক, সে এক প্রকারের মানে হিষ্টপিষ্ট লোক, শক্তি, সামর্থ্য, সাহস আছে, প্রতিনিয়ত সে যাতায়াত করে, এর সাথে কোনোদিন এই ঘটনাটা ঘটেনি। তো সেই দিন রাত বাজে 1টা, আসার পথে তখন ওই ছবি দেখছে, মনে একটা আনন্দ আছে যে ছবি দেখেছি, ভালো লাগছে। ওই গান গাতে গাতে আসিচ্ছে, লুঙ্গিটা এরকম ভাবে মোচড়া ধরে, হ্যাঁ, এরকম করে হাঁটিচ্ছে আর আসিচ্ছে। যে আস্তে আস্তে সেই তালের গাছের কথা তার কিন্তু মনে নাই যে আসলে তালের গাছটা দোষান্ত, এই কথাটা তার মোটেও স্মরণ নেই। তো তালের গাছের কাছে যখন আসছে তখন থাপ করে একটা তাল পড়ার আওয়াজ হয়। থাপ করে যখন একটা তাল পড়ার আওয়াজ হয়, তখন সোহেল ভাই মনে করে যে একটা তাল যখন পড়লো, যাই বাড়িতে নিয়ে যাই, সবাই মিলে পিঠা খাওয়া হবে। এই কথা মনে করে সে নিচের দিকে চলে যায়, দেখে যে তাল পড়া আছে, তালের কাছে পড়া। তালটা এইভাবে তুলে নিয়ে আসছে। 8-10 কদম যখন চলে আসছে তখন থাপ থাপ করে আবার 2টা তাল পড়ে। কিন্তু এই যে তাল যে নিচ্ছে, কিন্তু ওর একটুকু স্মরণ নেই যে তাল গাছটা দোষান্ত, আর ওর একটুকু স্মরণ নেই যে এটা নদীর ধারে তাল গাছ। গান গাতে গাতে যাচ্ছে, যেতে যেতে যখন 8-10 কদম যায় তখন থাপ থাপ করে আবার 2টা তাল পড়ে। ওরে শালা, আরো 2টা তাল পড়েছে রে, তাহলে ওইটা আবার লিয়া, ওই 2টা থেকে কি করবো, তাহলে ওটা এখন লিয়ে আসি। ওই তালটা বগলের তল থেকে তুই এটি থাক, আমি ওই 2টা তুলে নিয়ে আসি। ওই 2টা যখন আবার তুলে 2 হাতে করে এরকম ভারী লাগছে, 2 বগলে করে এরকম করে নিয়ে আসিচ্ছে আর গান গাচ্ছে। কয় যে কালকে 3টা তাল পাইছি, কালকে বাড়িতে সেরকম ভাবে পিঠা খাওয়াবে, হ্যাঁ, বাড়িতে মা আছে, মাও খুশি হবে না। তো এই কথা বলার পর তখন ওই 2 তাল বগলে করে নিয়ে আসতেছে। আসার পর আবার যখন 3-4 কদম মানে পা দিছে, 3 থেকে 4টা ধাপ দিছে, দেওয়ার পর তখন এবার পড়েছে 2টা, আবার পড়লো 3টা। কচ্ছে এত তাল থমো কোনটি রে, এত তাল পড়িচ্ছে। কচ্ছে বাবা আজকে ভাগ্য খুলে গেছে, ছবি দেখে আসে আজকে মনে হয় ভাগ্য খুলে গেছে, এতগুলা তাল পড়লো। এই কথা বলার পর তখন ওই 2 তাল মাটির থেকে ওই 3টা যা দেখা যায় 3টা তাল, যাক 3টা তাল যখন পাচ্ছি, 3 2 5টা রেখে 6টা হয়ে গেছে। তো এই কথা বলার পর ওই 3টা তাল করে দেখি নুঙ্গি, যে আমরা যেরকম এভাবে মোচড় দিয়ে অর্ধেক করি, এই নুঙ্গিটা এরকম ভাবে
মাথাত বান্ধে লিছে, লিয়ে 3টা তাল এভাবে ঝুলাই লিছে, লিয়ে করছে তাহলে আর ওই 2 তাল বগলে নেমন আর একটা হাতে নেমন। এ কথা বলে যখন ওই 2 তালের কাছে যখন চলে আসছে, আসে দেখে 2 তাল নাই। সামনের দিকে চোখ দেখে ওই একটা তালও নাই। তখন ওর হুঁশ ফিরেছে, ক্যারে এটি 2টা তাল তুলাম এখন সেই তাল নাই, ওটি একটা তাল তুলাম সেই তালও নাই। তখন এই তো মানে আতঙ্কের মধ্যে পড়ে গেছে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো সোহেল ভাই ঠিক সেই সময় তার হুঁশ হয়, আশেপাশে এভাবে চারিদিকে দেখে কেউ নাই, নির্জন নিশুতি এলাকা। তখন ওর হুঁশ হয়, ওরে সংকট, সামনের দিকে দেখে সেই নদী আর তালের গাছ। তখন দেখে যে সেই নদীর পাড়ে তালের গাছে তাল কুড়াতে চলে আসছে একা। তখন তার ভিতরে একটা আতঙ্ক বোধ ধারণ করে যে আমি একাই তালের গাছের তাল কুড়াতে আসি, তালের গাছ তো ভালো না, আমি একা সেই তালের গাছের তাল কুড়াতে আসি। তখন তার আতঙ্ক ধরে যায়, যখন দেখে সামনে 2 তাল নাই। তারপরে আর এক ধাপ দিয়ে যখন আরেকটু সামনে যায় দেখে ওই তালও নাই। তার ভিতরে এতটাই আতঙ্ক বিরাজ করে, সে যে একটা সাহসী মানুষ, তার ভিতরে বুকের মধ্যে ধুকপুক 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 শুরু হয়ে যায়। তার মনে হচ্ছে হার্টবিট 100 চলেছে, এইরকম অবস্থা। সামনের দিকে যখন আরেকটু অগ্রসর হওয়ার পর দেখে সে ট্যাঙ্গরের 3টা তালও নেয়। মাটির ঢাল, এত বড় বড় মাটির ঢাল, শক্ত যখন লাগছে তখন বুঝা পায় যে কে রে এত জোরে লাগিচ্ছে কি। তখন ওই তুলে দেখে যে একটা সত্যিকারই মাটির ঢাল। তখন করছে শালা আমি মাটির ঢাল ঢোয়াচ্ছি, এই কথা মানে বলার পর তখন তো মানে সে চিন্তার মধ্যে পড়ে যায় কি করবে। এই তো মনে হয় আজকে আমার জীবনের শেষ দিন। এই চিন্তা করার পর তখন সে ঢালটা ফেলে দেয়, মুঙ্গির ট্যাঙ্গর খুলে ফেলে দেয়। দেওয়ার পর হট করে সে তালের গাছের দিকে একটা নজর দেয়। এইভাবে দেখে যে সেই তালের গাছের মুখ ডালের সঙ্গে যে তালের গাছের যে ডালগুলো আছে, ডালের সাথে 2 পা এইরকমভাবে বেঁধে দেওয়া আছে। বেঁধে দিয়ে ওই আস্তে আস্তে করে এরকম করে হামাগুড়ি দিয়ে নিচে নামে আসছে। হাত তার এইরকম চিকন হয়ে গেছে, মাজা এইরকম মোটা, পা তালের গাছে, আর চুলগুলো তার কোকড়ানো এলোমেলো, আর মানে তার চোখ কি এত বড় বড় চোখ। এই না দেখে সেই সোহেল ভাই আতঙ্কে ছিচুর কাটে দৌড়। এই দেখে সেই সোহেল ভাই ছিচুর কাটে দৌড়, এত মানে গতিতে দৌড় মারিছে, তার স্মরণ নেই যে এই জিনিসটাই তালের গাছে থাকে বা সে তাকে মারে ফেলবে বা তার একটা ক্ষতি করবে, এই জিনিসটা তার মোটেও স্মরণ না। ওই অবস্থায় সে দৌড়। কিন্তু এই জায়গা একটা কথা না বললেই না বন্ধুরা, এই সোহেল ভাই কিন্তু একটা দূর দূরান্ত একটা সাহসী মানুষ। সে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হার জিত লাগে। এর আগে 2টা হার জিত লাগছিল, সে 2টা হার জিতেতে সে জিতে গেছে। সে এতটাই দূর দূরান্ত এবং সাহসী মানুষ, শ্মশানের উপর দিয়েও হাঁটে চলে যায়, তারপরেও তার ভয় লাগে না। কিন্তু সেই দিন মুখামুখি হয়ে গেছে, যার কারণে সে আতঙ্কে মনে করেন যে দিশাহারা হয়ে গেছে। ওই আতঙ্কে যখন দৌড় মারে, তার সামনে একটা তালের গাছ পড়ে, আর ওই তালের গাছ থেকে 100 গজ গেলে সোহেল ভাইয়ের বাড়ি। ওখান থেকে যখন ছিচুর কাটে যখন দৌড়াতে চলে আসে তার বাড়ির কাছে, তখন 100 গজ সামনে থেকে সে বাড়ি দেখতে পায়। দেখার পর তখন সে এরকম উপরে করে এরকমভাবে নিঃশ্বাস নেয়। তো তখন বলতেছে মানে নিঃশ্বাস নিচ্ছে আর ভাবিচ্ছে, সে নিজেই ফিল করতেছে যে আমি কি জন্য আমি দৌড়াচ্ছি। এই কথাটা তার মাথার মধ্যে তখন ঢোকে, কারণ আমি না এর আগে পরপর 2বার আমি শ্মশানের থেকে আমি ঘুরে আসলাম, আমার তো কিছু হয়নি। এই কথা তখন তার ভিতরে মানে জাগে ওঠে। ওঠার পর তখন কইতে দশ খায় কাম নেই, পেতনির ভয় আমি দৌড়াচ্ছি, আমি তো বাড়ির কাছে চলে আসছি। এই কথা বলার পর তখন সে মনে করেন যে ওখানে মানে উপর হয়ে সে দম নিতে তখন যখন 2-3 মিনিট ধরে যখন দম নেওয়া শেষ, জিরালো, 2-3 মিনিট ধরে যখন বিশ্রাম নিল, নেওয়ার পর তখন সোহেল ভাই মাথা হেলে তখন তার বাড়ির দিকে পথ হাঁটতেছে। কেবল 3 থেকে 4 ধাপ দিছে, দেওয়ার পর ওই যে তাল গাছের যেটা পিছনে ছাড়ে আসছে, ওই এক ধাপে এই তাল গাছে পার হয়ে ওখানে সে মনে করেন যে এই পা দুটো এরকম তালের গাছের সাথে আঁকড়ে বেঁধে দিছে, দিয়ে মাথাটা তার ঝুলে চলে আসছে। মাথাটা ঝুলে এরকমভাবে ঝুলিছে, এরকমভাবে লটকিচ্ছে। তো সোহেল ভাইয়ের সামনে তখন যেই 4-5 ধাপ সামনে গেছে মাথা হেলে, ফট করে তখন তার সামনে মুখোমুখি হয়ে যায়।
যেরকম দুটা ফেস, এ একটা ফেস আমার একটা ফেস, এরকম যখন বাজে যায় তখন আবার সে মানে এরকম ভাবে চমকে ওঠে, উঠে পিছনে আবার থমকে দাঁড়ায়, অচমকাত সে থমকে দাঁড়ায়। তখন যখন থমকে দাঁড়ায় তখন চোখাচোখি হয় যে চুলগুলো কোঁকড়ানো আর তার শরীরটা হচ্ছে চিকন। তখন সে সোহেল ভাই তার ওই যে একটা সাহসিকতার যে পরিচয় তখন সে দেয়। তখন সোহেল ভাই বলে, তুই কি জন্য আমার কাছে আবার আসিস? তখন সে পেতনি তখন সরাসরি তার সঙ্গে কথা হচ্ছে যে আজকে তো ঘাড় আমি মটকাবো, ওই খায় কাম নাই, তুই আমার ঘাড় মটকা বাড়াচ্ছ, তুই এখন আমাকে চিনিস না আমি কোন জিনিস? হ্যাঁ, আমাকে কি তুই চিনিস না আমি কোন জিনিস? হাতটা এইরকম ভাবে কেবল ধরবে, তখন বলতেছে থাম থাম, হাত বাড়াস না, আমার ঘাড় মটকাস না, এই যে দেখ আমি নুঙ্গিটা উপরে তুলি তাহলে দেখবো নি যে কে থাকে আর কে যায়। তখন করছে তুই নুঙ্গি উপরে তুলবো কেন, তুই নুঙ্গি উপরে তুলবো কে, এইভাবে মানে গ্যাঙ্গায় গ্যাঙ্গে কথাটা বলতেছে। সোহেল ভাই বলতেছে নুঙ্গিটা কেন উপরে তুলবো, তোকে আজকে আমি দৌড়াবো, দেখ তুই আমাকে কি দৌড়াবো, আমি তোকে দৌড়াচ্ছি আজকে, নুঙ্গিটা আমি একটু খালি তুলি দেখ। তখন বলতেছে ওরে তুই তো বিশ্ব হারামি রে। তো বলতেছে তুই থাম আমি লুঙ্গিটা একটু উপরে তুলি, বলে সোহেল ভাই আবার এইরকম ভাবে লুঙ্গিটা আলোকে তুই তো বিশ্ব হারামি রে, বিশ্ব হারামি, লুঙ্গি বন্ধ করবো কায়, আমি লুঙ্গি খুলে মাথা তুলে আমি যাবো এখন। এই কথা বলার পর তখন সে সোহেল ভাই লুঙ্গিটা এরকম ভাবে আলোক করে, মানে পুরা উলঙ্গ। তখন ওই পেতনি তখন বলতেছে তুই নুঙ্গি নামা, নুঙ্গি নামা, আমি যাচ্ছি, নুঙ্গি নামা, নুঙ্গি নামা, আমি তোর ওটা দেখবো না, তুই নুঙ্গি নামা, নুঙ্গি নামা। বলছে তুই যাবো কিনা সেই কথা কয় তুই নুঙ্গি নামা আমি যাচ্ছি, কয় তুমি যতক্ষণ না যাবে আমি নুঙ্গি নামাবো না, আর আমি নুঙ্গি এইরকম মাথাত করলে আমি বাড়িতে যাবো, দেখি তুই কি করে আমার কাছে আসিস। তো এই কথা বলার পর সোহেল ভাই তখন লুঙ্গি এরকম করে আলোক করে, হ্যাঁ আলোক করা মাত্র তখন পেতনি ওর থেকে উধাও হয়ে যায়। তো উধাও হয়ে যাওয়ার পর তখন সেই সোহেল ভাই মানে অজস্র মুখে মুখে মানে গেল, এতটা মানে বিক্ষিপ্ত মানে যে গালগুলো গ্রামের ভাষায় এটা বলে প্রকাশ করা যাবে না। তখন সোহেল ভাই মুখ খারাপ করতে করতে করছে আয় ঘাড় বলে মটকাবো, আয় কে নুঙ্গি এক নানা তুলিছে আর মুখ খারাপ শুরু করেছি, তাতে তাতে দৌড় মারিছু, আর তাতে আমার ঘাড় মটকাবার আসিছ হারামজাদি বদমাইশ, এইভাবে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করতে করতে বাড়ির দিকে চলে যায়। তো বন্ধুরা হয়তো বা আপনাদের মনে কিন্তু অনেকেরই কম মানে প্রশ্ন জাগবে যে পেট নিয়ে লুঙ্গি তোলা দেখে ভয় করে, কিন্তু আসলে এটা সত্য। আপনি যদি কখনো এরকম বিপদে পেতনির মুখে যদি পড়েন, আপনি সঙ্গে সঙ্গে খালি মানে দুইবার কথা বলবেন যে তুই আমার কাছ থেকে সরবো কি না, হ্যাঁ কি না। আসলে পেতনি বলতে কিন্তু কোনো জিনিস নাই, এগুলো সব কিছুই জিন। জিনেদের মধ্যে যেগুলো খারাপ জিন জাতি আছে, মহিলা জিন, এরা হচ্ছে পেতনি, বিভিন্ন রূপ ধারণ করে, একটা জিন দিনে 17 বার রূপ ধারণ করে। তো যাই হোক, তখন সোহেল ভাই মুখ খারাপ করতে করতে বাড়ির দিকে চলে যায়। তখন সে রুমের মধ্যে ঢুকে যায়, দেখে তার মা ভাত সাজিয়ে রাখছে। তো তখন সেই সময় যে ভাত টাত খাওয়া দাওয়া করে ঘুমাইছে। আসার পরের দিন যে বন্ধুকের সাথে হারজিত লাগছে তাকে ডাকিলে কয় যে কালকে রাতে যে আমার মানে ঘটনাটা যে ঘটেছে এই জায়গায় যদি তোরা কেউ হলো নি, অজ্ঞান হয়ে পড়ে গেল না, তোরা মরে গেল নি স্টক করে। কয় কে, কালকে আসবে লাগবে যে তালের গাছের যেটা থাকে পেতনি, এতদিন তো খালি গল্পই শুনেছি আমরা যে তাল গাছ খুব দুশান্ত, খুব দুশান্ত, হ্যাঁ কোনোদিন তো কারো চোখে পড়েনি, তুই দেখিস নি, আমিও দেখিনি, কেউ দেখিনি, কিন্তু কালকে আমার সাথে সরাসরি দ্বন্দ্ব। কীভাবে করছে যে এইভাবে এইভাবে তাল খুঁড়ে বাজায় দেখি তাল নেয়, শালা তাল উপর থেকে ঢাল ফিকাচ্ছে, আমি তাল মনে করে কুড়ে নিয়ে আসছি, পরে দেখি তালও নেই, কিছু নেই, বলছে তালও নেই ভালো নেই। এই কথা করার পর করছে যে আসপার লাগে, তখন আমাকে ধরেছে ধাবে, হ্যাঁ না আতঙ্কে তো দৌড়, কেন তুই দৌড় মারবো, তুই তো সাহসী চ্যাংরা, তুই কৃষক দৌড় মারবো, আরে কোষ না, আতঙ্কে আমি দৌড় মারিছি, আমার ভিতরে যে একটা ভয় ধরে গেছে এই ভয়ে আমি দৌড় মারিছি। পরে এই তাল গাছের এটি আইসি, আসে হাঁপসে গেছি, হাঁপসে যাবো, তখন আবার দমলে তখন দেখি ওই শালা হারামজাদি আবার আমার সামনে আসে আমার সাথে গেছে, তখন আমি একেবারে অসরা দিবার লাগলো, মুখ খারাপ, গালি গালাস, লাস্টে দেখা হচ্ছে হেডফোন আর লুঙ্গি আলোক করবো, দিয়ে লুঙ্গি আলোক করেছে আর ওই উধাও হয়ে গেছে। তো এইভাবে তাদের বন্ধুদের সঙ্গে তার কথাবার্তা হয়, তাহলে আসলে সত্যি ওই তালে গাছ দোষান্ত, বলছে হয় আসলে সত্যি ওই তালে গাছ দোষান্ত। তো এই ছিল আমাদের আজকের গল্প। বন্ধুরা আমাদের গল্প যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো বন্ধুরা আপনাদের জীবনে যদি এইরকম কারো কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই সেটা আমাদেরকে ইমেলের মাধ্যমে জানাতে পারেন, অথবা আপনি নিজে কণ্ঠে ভয়েসটা রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, আমাদেরকে কমেন্টের মাধ্যমে
জানাতে পারেন। তো আমরা চেষ্টা করব সেই গল্পটি আপনার মতো করে উপস্থাপনা করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।